জয় বাংলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আগে ভুল করছি, ছাত্রদের পক্ষে থেকে শেখ হাসিনা সঠিক ছিল। আসসালামু আলাইকুম দর্শক। সমন্বয়কদের উপরে তুফান উঠবে আমরা অনেকবার বলছি, শুনে নেই। ইউনূস সরকারের সময় বহুবার বলেছি এরা যা শুরু করেছে, ইউনূস সরকারটা ক্ষমতা থেকে গেলে পরে এদের কপালে কোন শনি আছে এক আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। একটা দুইটা না, কিন্তু একাধিক সমন্বয়ের কপালে শনি নেমে এসছে এবং সেই শনির বিস্তার আস্তে আস্তে ঘটছে এবং এটার বিস্তার ঘটবে, এটা কিন্তু শুধু আমাদের কথা না। ইউনূস আমলে বুঝে নাই, কিন্তু ইউনূস আমল পার হওয়ার পরে এদের বড় সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছে তারা গুপ্ত হামলার আশঙ্কার মধ্যে আছে। তবে গুপ্ত হামলা না, এবার প্রকাশ্যই ঘটনাবলী ঘটে যাচ্ছে। আওয়ামী লীগ ছাত্রলীগের যেরকম আছে তেমনি ছাত্রদলও ভাগবাটোয়ারার বিষয় আসে, তো ছাত্রদলও ছাড়ছে না। আমরা কিছুক্ষণ আগে একটা আলোচনায় আপনাদেরকে বিস্তারিত জানালাম যে হবিগঞ্জের কুখ্যাতই বলতে হয়, কারণ একজন পুলিশ হত্যাকারী, স্বঘোষিত পুলিশ হত্যাকারী তো আপনি সুখ্যাত বলবেন না। সেই কুখ্যাত হত্যাকারী মাহাদি হাসানের উপর তুফান তুলেছে ছাত্রদল এবং সেই তুফানের পরে তাকে একদম গো টু হসপিটাল, তাকে হসপিটালে চিকিৎসা নিতে হয়েছে এবং হসপিটালের বেডে এখনো কাতরাচ্ছে, এরকম বেশ কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এরপরই এই যে এই ভদ্রলোকের ভিডিও ছড়িয়ে গেছে চারদিকে। গতকাল রাত থেকেই এই ভিডিও ঘুরছে নেট দুনিয়ায় এবং নানান জন নানান মন্তব্য করছে এবং মন্তব্যের ঘরে যদি আপনি ঢুকেন তাহলে কি দেখতে পাবেন সেটা আমি আপনাদেরকে জানাবো। তার আগে আমি একটু বলি যে এই সমন্বয়কের মুখে যা ঘটিয়েছে ছাত্রলীগের দিকেই তো অভিযোগের তীর, সেটা আমরা একটু শুনে আসি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি জুলাই যোদ্ধা, জুলাই। হ্যাঁ, যদিও জোর করে এইভাবে জয় বাংলা বলানো, জোর করে এই ধরনের পরিস্থিতি তৈরি করা, সমন্বয়করা কম বেশি সবাই অপরাধ করেছে। ফলে অদূর ভবিষ্যতে বিচারের জন্যই রেখে দেওয়া ভালো, আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই কাম্য নয়। এবং ছাত্রলীগ যদি এই ধরনের কাজকর্ম করে, আমরা নিঃসন্দেহে বলি যে সমন্বয়করা অন্যায় করেছে বলে ছাত্রলীগও অন্যায় করবে। এইসব যদি করতে থাকে তাহলে এটার ফল আবার ভালো হয় না এবং স্যাবোটাজ ঘটবে। কারণ এই সমন্বয়কদের যারা গুরু, তারা তো আসলে ঠিক জুতের মানুষ না। এই গুরুদের গুরু একদম মাস্টার মাইন্ড, যেটা বলছিলাম যে সমন্বয়কদের একদম মাস্টার মাইন্ড যিনি, যাকে একদম শিক্ষিত মাস্টার মাইন্ড হিসাবে সেই অপশাসক কুখ্যাত শাসক ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব দরবারে পরিচয় করিয়েছিল, সেই মাহফুজ আলম কি বলছে যে এই যে ভিডিও যত জায়গায় গেছে তার নিচের পোস্টগুলো দেখে মাহফুজ আলমের বক্তব্য হলো, গতকাল জাহাঙ্গীরনগরের এক সমন্বয়ককে উলঙ্গ করে পিটিয়েছে ছাত্রলীগ। এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো তাকে যারা পোস্ট দিয়েছে সব পোস্টে 90% বেশি নেগেটিভ রিয়েক্ট আর কমেন্ট। এই মানুষগুলো সবাই কি আওয়ামী লীগ, নাকি আমরা সাধারণ মানুষকেও আওয়ামী লীগ বানিয়েছি? একদম ক্ষমতা হারিয়ে এখন জুৎসই উপলব্ধিটা হয়েছে যে এরা সারা বাংলাদেশে তারা সমন্বয়করা নিজেরা ছাড়া বাকি সবাইকে এরা আওয়ামী লীগ ছাত্রলীগ বানিয়ে ফেলেছিল এবং সেটারই এখন আস্তে আস্তে দেখছে যে মানুষ এই ধরনের ঘটনা যখনই ঘটে, হবিগঞ্জের মাহাদির মতো ঘটনা ঘটে বা নেত্রকোনার এই ছেলের ঘটনা যেটি ঘটলো জাহাঙ্গীরনগরের, তার নিচে মানুষের শুধু একটাই হা হা হি হি রিয়েক্ট, ব্যঙ্গ তাচ্ছিল্য করা যে ভাই ছাত্রলীগের জন্য আওয়ামী লীগের জন্য কিছু রাইখা দিও, তারাও এসা কিছু করবে, এইসব কথাবার্তা। নেত্রকোনার ঘটনাটা আপনারা একটু শুনেন যে নেত্রকোনার জাবি শিক্ষার্থীকে হেনস্থা, ভিডিও ছড়িয়ে তোলপাড়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শরীফ হোসেন, তার একটা ডাকনামও আছে। নেত্রকোনার পূর্বধলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতন, অর্থ আদায় এবং বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। বুধবার রাত 8টার দিকে পূর্বধলা উপজেলার সিন্দুররাটিয়া শালদিঘা এলাকায় ঘটনাটি ঘটে। পরে দিবাগত রাত 12টার পর ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। ভুক্তভোগী মোহাম্মদ শরীফ হোসেন, বয়স 20 বছর, নেত্রকোনা আটপাড়া উপজেলা বাসিন্দা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। জাহাঙ্গীরনগরের সে 54 ব্যাচের স্টুডেন্ট, আমরা ছিলাম 24 ব্যাচে।
শরীফ হোসেন জানান, ইজি বাইকে করে পূর্বধলা সদরের দিকে যাওয়ার সময় ত্রিমোহনী সেতু অতিক্রম করে শালদিঘা এলাকায় পৌঁছলে দুই যুবক তার পথ রোধ করেন। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে মাদক কারবারি অভিযোগ তুলে জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা করা হয়। কিছুক্ষণ পর আরো একজন সেখানে যোগ দেন। তার অভিযোগ, তিনজন মিলে তাকে মাদক ব্যবসায়ী ও জুলাই যোদ্ধা আখ্যা দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। এক পর্যায়ে মুক্তিপণ হিসেবে 20,000 টাকা দাবি করা হয়। পরে তার কাছে থাকা 500 টাকা এবং বিকাশের মাধ্যমে সংগ্রহ করা 10,000 টাকা নিয়ে দেওয়া হয়। পাশাপাশি তার ব্যবহৃত স্মার্টফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। অভিযোগ রয়েছে, নির্যাতনের এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয় এবং তাকে বলতে বাধ্য করা হয়, আমি জুলাইয়ের ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে ভুল করেছি, শেখ হাসিনাই ভালো ছিল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। শরীফ বলেন, ঘটনার সময় চারপাশ অন্ধকার থাকায় কাউকে শনাক্ত করতে পারিনি। কারো বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো সন্দেহ নেই, আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। ঘটনার পর থেকে চরম মানসিক ও নিরাপত্তাহীনতায় ভুগছি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিবস্ত্র অবস্থায় শরীফকে বিভিন্ন বক্তব্য দিতে বাধ্য করা হচ্ছে। এ সময় তাকে কান্নারত অবস্থায়ও দেখা যায়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে নেত্রকোনা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানার পরপরই ভুক্তভোগী শিক্ষার্থীকে পুলিশের নিরাপত্তার আওতায় নেওয়া হয়। তার বক্তব্য শোনা হয়েছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনাস্থল পূর্বধলা থানার আওতাধীন হয়, সেখানে অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমরা আরো যেসব তথ্য পেয়েছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের 54তম ব্যাচের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা মোহাম্মদ শরীফ হোসেন, তার ডাকনাম হচ্ছে রুশান। রুশানের উপর নেত্রকোনা আটপাড়া উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা অতর্কিতে হামলা চালিয়েছে। এটা ঘটনাটা ঘটার কিছুক্ষণ পরেই ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছিল। কিছুক্ষণ আগে ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ছাত্রলীগের নেতা কর্মীরা রুশানকে বিবস্ত্র করে তাকে নির্মমভাবে মারধর করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত হেনস্থা করে। আমরা একটা কথা বলেছিলাম অনেক আগে যে যদি ছাত্রলীগ আওয়ামী লীগের বিষয়টা রাজনৈতিক সুরাহা না করা হয়, তাহলে দেশের ভেতরে একটা বড় রকম বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এবং এই আজকের আলোচনাতে আমি যেটা বললাম, এটাই আমার ধারণা যে ছাত্রলীগ আওয়ামী লীগ যদি এইসব কন্টিনিউ রাখে, এটাও তো একটা অপরাধ। যত বিচারেই বলেন না কেন, এটা একটা অপরাধ। এই রুশানের সঙ্গে যেটি করা হয়েছে এটা অপরাধ। কারণ তারা কখনো কোনোদিন যদি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বা তাদের সহযোগী সংগঠনকে অ্যাকসেপ্ট করে, তাহলে ভোটের মাধ্যমে যদি কখনো তারা ক্ষমতায় আসে, তাদের কাছে যদি মনে হয় যে রোশানরা সেই জুলাই যোদ্ধা নাম দিয়ে তারা দেশে অরাজকতা চালিয়েছে, লুটপাট করেছে, তারপরে আমি জানি না এই সমন্বয়ক রোশান তার এলাকায় বা জাহাঙ্গীরনগরে সে সমন্বয়ক হওয়ার পরে অন্যান্য সমন্বয়করা যেরকম অন্যায়, অপরাধ, চোরাচালান, স্মাগলিং, চাঁদাবাজিতে জড়িত হয়েছিল, রোশানও কি তার ক্ষমতার সময় এরকম করেছে কিনা? নাহলে তার প্রতি কেন ছাত্রলীগ যে বলা হচ্ছে তাদের এত রোষ, এত ক্ষোভ, এত ঘৃণা তৈরি হয়েছে? তবে নিঃসন্দেহে এটা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যাওয়ার মতন, এবং আইন শৃঙ্খলা বাহিনী ভবিষ্যতে যেন বড় সাবোটাস না হয় এবং আওয়ামী লীগ ছাত্রলীগও এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটায়, তার জন্য এগুলো আইনের আওতায় আনা উচিত। এবং এখানে যেখানে ছাত্রলীগ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং তারা যেটা করার চেষ্টা করে ঝটিকা মিছিল, ওগুলো করলেও পুলিশের তাড়ার মুখে পড়ে। নেত্রকোনাও বেশ কয়েকবার মিছিল করেছে, সেখানে উল্টো কেন এই ধরনের অপরাধ বা এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ টেনে এনে নিজেদের মাথায় আরো দায় নিতে চাচ্ছে, সেটা বোধগম্য নয়। দর্শক, জুলাই আন্দোলন তো একটা পজিটিভ ব্যাপার ছিল। একটা অপশাসনের হাত থেকে জাতির পক্ষ থেকে মুক্তি চাওয়া হয়েছিল, স্বতঃস্ফূর্ত আন্দোলনের ব্যাপার থাকার কথা ছিল কিনা সেটা পরে প্রশ্নবিদ্ধ ব্যাপার হতেই পারে। কারণ জুলাই আন্দোলন পরবর্তী বিজয়ের পরে যে সকল কর্মকাণ্ড আমরা দেখেছি, সেই কর্মকাণ্ডগুলো জুলাই আন্দোলনকে বিতর্কিত করেছে। এই সত্য অনুধাবন করতে যাদের কষ্ট হয়, তারা আসলে বোকার স্বর্গরাজ্যে বসবাস করে। কিন্তু আন্দোলন পর্যন্ত ব্যাপারটা বিতর্কিত ছিল না।
কিন্তু আন্দোলন পরবর্তী নানা ধরনের বয়ান, আমরা পুলিশ না মারলে এটা হতো না, মেট্রো রেলে আগুন না দিলে এত দ্রুত বিজয় হতো না, পুলিশ মারার বৈধতা চাওয়া, মানে এটা বিভিন্ন বিপ্লবীর যে বক্তব্য, এটা আসলে কোটা আন্দোলন ছিল না, 15 বছরের একটা প্ল্যান ছিল শেখ হাসিনা রেজিম চেঞ্জ করা, প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের তত্ত্ব, তার রিসেট বাটন টিপে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার তত্ত্ব, স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তির রাজ করার দৃশ্য, এগুলো অনেক প্রশ্ন তৈরি করেছে, অনেক বিতর্কের তৈরি করেছে, জন্ম দিয়েছে। বিশেষ করে জুলাই যোদ্ধাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, থানায় গিয়ে হুমকি দেয়া, আমি সেই মাহাদি, আমি পুলিশ মেরেছি, অমুককে মেরে ঝুলিয়ে রেখেছি, পুড়িয়ে দিয়েছি, এমন অমুক থানা আমি আক্রমণ করেছি, এই যে অধ্যত্বপূর্ণ কথাবার্তা এবং চাঁদাবাজি, মব সহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়া, সেই কারণেই মূলত জুলাই বিপ্লবটা অনেক বেশি বিতর্কিত হয়েছে। এবং বিপ্লবীদের অনেকেই যারা বিপ্লবের নাম ভাঙিয়ে ব্যবসা করার চেষ্টা করেছেন, তারা বিতর্কের মুখে পড়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে হবিগঞ্জের সেই জুলাই যোদ্ধা, তথাকথিত নেতা, যার মানে সর্বাঙ্গে আপনি যদি দৃষ্টি দেন তাহলে আপনার মনে হবে যে তার শরীরের ওজনের চাইতে কথার ওজন অনেক বেশি। থানায় ঢুকে ওসিকে থ্রেট দিচ্ছেন যে আমি এসআই অমুককে মেরেছি, আমি এই থানা জ্বালিয়ে দিয়েছি, আপনাদের সাহস কিভাবে হয়, আমাদের ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে আসেন। এই বক্তব্যের পরে সারা দেশে ভাইরাল হয়ে গেলেন এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে তাকে মানে গ্রেপ্তার করার পরে তাকে মুক্ত করার জন্য তৎকালীন ইউনূস সরকার মধ্যরাতে আদালত বসালেন, তাকে মুক্ত করা হলো, এনসিপি সেখানে শোডাউন করলো। মানে সরাসরি যে ব্যক্তি বলছে আমি সেই যে পুলিশ মেরেছে, আমি সেই যে থানা পুড়িয়েছে, এই বক্তব্যের পরেও তার পক্ষে দাঁড়ানোর লোক যখন পাওয়া গেল তখন জুলাই বিপ্লব বিতর্কিত হবে, এটাই স্বাভাবিক। সেই অধ্যত্বপূর্ণ বক্তব্য দেয়া, তারপরে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দেয়া মাহাদিকে পরবর্তীতে আমরা দেখেছি যে দিল্লিতে গেছেন, সেই দিল্লিতে গেছেন ভিসা নেওয়ার জন্য, ইউরোপের কোনো একটা দেশে ভিসা নেবেন, সেখানে গিয়ে ওই মানে আমি বলতে চাই না শব্দগুলো, যাই হোক সেখানে যাবেন, কাজ করবেন, মানে রেমিটেন্স ইনকাম করবেন, সেই কাজগুলো করার জন্য তিনি দিল্লিতে গেলেন। দিল্লি থেকে তিনি ফিরে আসতে বাধ্য হলেন, দিল্লি পুলিশ তাকে এয়ারপোর্টে অ্যারেস্ট করে বেশ কয়েক ঘন্টা জেরা করলো, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এবার যেটা হলো সেটা হচ্ছে যে বিএনপি ছাত্র দলের লোকজন তাকে দৌড়ানি দিল, তাড়া খেলেন তিনি, তাড়া খেয়ে রিক্সাতে যেতে যেতে লাইভ করলেন এবং তাড়া খেয়ে আশ্রয় নিলেন সেইখানে যেখানে বসে তিনি অধ্যত্ব প্রকাশ করেছিলেন যে আমি এসআইকে পুড়িয়ে মেরেছি, আমি এই থানা জ্বালিয়ে দিয়েছি। অর্থাৎ শেষ পর্যন্ত আশ্রয় তাকে নিতে হলো ওই পুলিশের কাছেই। ইতিমধ্যেই আজকে দিনের বেলা এই ব্যাপারটা, দুপুরে এই ঘটনাটা ঘটেছে, দুপুর থেকে আজকে মানে এই রাত পর্যন্ত ব্যাপারটা রীতিমতো মহা চাঞ্চল্য সৃষ্টি করেছে। চলুন একটু জেনে দেখি কেন তিনি তাড়া খেলেন, কেন তিনি থানাতে আশ্রয় নিতে বাধ্য হলেন, তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি হচ্ছে, জুলাই যোদ্ধাদের নিয়ে সারা বাংলাদেশে গত 2-1 দিনে কি কি ঘটনা আর ঘটল, কেন ঘটছে, এর জন্য দায়ী যারা ঘটাচ্ছেন তারা নাকি জুলাই যোদ্ধারা তাদের বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে এই পরিণতিটা নিজেরাই ডেকে আনছেন। থাকবেন দর্শক, বলছিলাম জুলাই যোদ্ধা মাহাদি হাসান, তার কথা মানে যার শরীরের চাইতে কথার ওজন বেশি, একটু আগেই বলছিলাম, তাকে নিয়ে গণমাধ্যমে অলরেডি নিউজে সয়লাভ হয়ে গেছে। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। কালের কণ্ঠ বলছে, পুলিশ হত্যা করেছি ঘোষণা দেয়া সেই মাহাদি এবার আশ্রয় নিলেন থানায়। ওই পুলিশের কাছেই তাকে আশ্রয় নিতে বাধ্য হতে হলো। এ ব্যাপারে একটা তিনি ফেসবুকে লাইভ করেছেন, সেই লাইভের স্ক্রিনশটটা দেখে নিন। মানে সেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ছাত্রদলের হামলার চেষ্টা। এই পোস্টটা তিনি দুপুর 1টার পরে দিয়েছেন, 1টা থেকে 2টা এর মাঝে এই ঘটনাটা ঘটেছে। তার মানে হচ্ছে যে তিনি একটা পরীক্ষা দিতে গিয়েছিলেন, সম্ভবত ড্রাইভিং পরীক্ষা, সেই পরীক্ষা দিতে যাওয়ার মানে পরীক্ষা শেষে তাকে ধাওয়া করা হয়, রিক্সা নিয়ে, একটা অটো রিক্সা নিয়ে লাইভ করতে করতে তিনি থানায় যান। তার 1 ঘন্টা পরে তিনি আরেকটা পোস্ট করেন, তিনি নিজে পোস্ট না করে কত বড় সেলিব্রিটি চিন্তা করেন, তিনি অ্যাডমিন আরেকজন পোস্ট করেছে এরকম লিখে পোস্ট দিয়েছেন।
করছেন নিজের ফেসবুক মানে প্রোফাইলের দাম বাড়ানোর জন্য। তিনি সেই পোস্টে লিখেছেন, মাহাদি এখন সেফ আছে, আমরা সদর থানায় অবস্থান করছি, শামীম অ্যাডমিন, মানে তার একজন অ্যাডমিনও আছে। কত বড় নেতা তিনি। এই ঘটনা যখন ঘটেছে তখন তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচ্ছে তাই ঘটনা ঘটছে। মানে তাকে নিয়ে একজন পোস্ট করেছেন, সেই পোস্টটা দেখে নিন। সেখানে তিনি লিখেছেন, লেতাকে সবাই বাঁচান, পুলিশ হত্যাকারী হবিগঞ্জের সমন্বয়ক মাহাদি বাঁচতে এখন থানায় আশ্রয় নেয়। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো খুব একটা মানে স্বস্তির খবর না। গণমাধ্যম কি বলছে, কি তিনি বলেছেন? গণমাধ্যম বলছে, বানিয়াচং থানা জ্বালিয়েছি, এসআই সন্তোষকে পুড়িয়েছি বলে থানার ওসির সামনে বসে হুমকি দেয়া সেই মাহাদি আমিন মানে এবার নিজেকে বাঁচাতে আশ্রয় নিলেন থানায় পুলিশের কাছে। ছাত্রদলের কর্মীরা হামলা চালাতে আসছেন অভিযোগ করে আজকে নিজে ফেসবুক অ্যাকাউন্টে লাইভ করেন। এ সময় দেখা যায় তিনি আতঙ্কে কাঁপছেন। প্রাণ বাঁচাতে আরেকজনকে সঙ্গে নিয়ে রিকশায় করে ছুটছেন হবিগঞ্জ সদর থানার দিকে। লাইভের শেষ দিকে তিনি থানার কম্পাউন্ডের ভেতরে ঢুকে পুলিশের কাছে সাহায্যের আরতি জানাচ্ছেন, ও ভাই আমারে বাঁচান। মানে শেষ পর্যন্ত এই মহাবীর নিজের জীবন বাঁচাতে ওই পুলিশের কাছে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসান লাইভে দাবি করেন, ছাত্রদল কর্মীরা তার উপরে হামলা চালানোর উদ্দেশ্যে ধাওয়া করেছেন। এই ঘটনায় তিনি সদর থানায় আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, ছাত্রদল আমার উপর সামনে এসে অ্যাটাক করতে আসতেছে, আমার কি পার্সোনাল কোনো মতামত দেওয়ার অধিকার নাই? ছাত্রদলের লোকজন আমার পেছনে ধাওয়া দিচ্ছে, আমার কি পার্সোনাল অধিকার নেই? তিনি কি এমন পার্সন যে তার পার্সোনাল অধিকারের কথা বারবার বলছেন? এই কথা অনেকে প্রশ্ন করতেও পারে। আমি অবশ্য সেই প্রশ্নটা করতে চাই না, কারণ কোনো পার্সনকেই ছোট করে দেখার কোনো অপশন আদতে নেই। লাইভের শেষে তিনি বলেন, আমি এখন থানাতে আছি, ডিউটি অফিসার সাহেবের রুমে আছি, আমার একটা পরীক্ষা ছিল, ড্রাইভিংয়ের পরীক্ষা। আমি আগেই জানিয়েছিলাম এখানে আমার একটা নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ আছে, তারপরও পরীক্ষার জন্য এসেছিলাম, এরকম নানা বক্তব্য তিনি দিয়েছেন। তারপরে সেখান থেকে তাকে ওসির রুমে যেতেও আমরা দেখেছি। এই ঘটনা যখন ঘটেছে তখন আমরা দেখছি যে মানে যশোরের অভয়নগরে আরেকটি ঘটনা ঘটেছে। আরেক জুলাই যোদ্ধা তিনি প্রচণ্ড মারপিটের শিকার হয়েছেন। এই পোস্টটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সহ সম্পাদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভয়নগর নিজ এলাকায় চুলিং পং হয়ে গেছেন, এটা বলা হচ্ছে। জুলাই যোদ্ধা বলার সাথে সাথে জনগণ সামনে যা পাচ্ছে তাই দিয়ে আপ্যায়ন করছে, আপনিও চান্স মিস করবেন না, এরকম ভয়ানক সব পোস্ট দেয়া হচ্ছে এবং এই ভিডিও ছড়িয়ে দেয়া হয়েছে। এগুলো যখন ছড়িয়ে দেয়া হয়েছে তখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে মানে জুলাই আন্দোলনের সময় খুবই ভাইরাল হওয়া চ্যানেল আয়ের উপস্থাপক দীপ্তি চৌধুরী, যিনি পরবর্তীতে নানা কথায় বহু বিতর্কের জন্ম দিয়েছেন, সম্প্রতি তিনি বিয়েও করেছেন, তাকে নিয়ে একটা ফটোকার্ড ভয়েস বাংলা তৈরি করেছে। সেখানে বলা হচ্ছে, জুলাই যোদ্ধা এখন এমন হয়ে গেছে যে এই চেতনা বিক্রি করে বা এটা ব্যবহার করে এখন চাঁদাবাজি, ব্যবসা এবং রাজনীতিও করা যায়, অর্থাৎ উপলব্ধি হতে শুরু করেছে আমাদের। এদিকে আরেক জুলাই যোদ্ধার ঘটনা ঘটেছে ঈশ্বরদীতে। এই পোস্টটা দেখে নিন। সেখানে ঈশ্বরদীর একজন একটা পোস্ট দিয়ে লিখেছে, ঈশ্বরদীতে জুলাই যোদ্ধাকে পিটিয়ে জখম, থানায় মামলা। একজন সাংবাদিক এই পোস্টটা দিয়েছেন। তার মানে হচ্ছে যে জুলাই যোদ্ধাদের নিয়ে যা কিছু হচ্ছে সেগুলো ভালো কিছু হচ্ছে না। মাহাদি আমিনের ফেসবুক লাইভটাতে আপনারা চলুন একটু যাই, মানে আমার কথার সঙ্গে সঙ্গে এই লাইভটা একটু দেখে নিন। তিনি লাইভটা শুরু করেন, প্রচণ্ড ভয় তার ফেসে দেখা যাচ্ছে, বারবার তিনি ক্যামেরা পেছনে নেন, রিক্সার পেছনে কারা আসছে, এবং সর্বশেষ দেখুন যে তিনি থানার মধ্যে রিক্সা নিয়ে প্রবেশ করলেন এবং থানার কম্পাউন্ডে ঢুকলেন, ঢুকে ডিউটি অফিসারের সঙ্গে কথা বলছেন। এরকম ভয়ার্ত পরিবেশে তাকে আমরা দেখেছি। এই ভয়ার্ত পরিবেশে যখন আমরা দেখেছি তখন নেত্রকোনাতে গত ভোরবেলা আরেকটা ভয়াবহ ঘটনা ঘটেছে। নেত্রকোনাতে এই ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওতে আমরা দেখছি যে নেত্রকোনাতে জুলাই স্তম্ভে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভিডিওর অডিও আপনাদেরকে শোনাতে চাই না। সেখানে এই ঘটনাটা ছাত্রলীগের লোকজন করেছে বলেই ভিডিও দেখে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই ধরনের কর্মকাণ্ড করা উচিত নয়। একদিকে যেমন বলছি, তেমনি জুলাই আন্দোলন পরবর্তী জুলাই যোদ্ধারা, এই মাহাদি আমিনের মতো কিছু বিতর্কিত জুলাই যোদ্ধারা যে সকল কর্মকাণ্ড করেছেন
তাতে করে নিজেরাই নিজেদের পরিণতি ডেকে আনছেন এবং পুরো জুলাই বিপ্লবকে বিতর্কিত করে ফেলছেন এরা এদের কর্মকাণ্ডে। এই দৃশ্যগুলো এখন আমরা দেখছি। বিএনপি যারা বিএনপি, জুলাই যোদ্ধা, জামাত সবাই মিলেই তো শেখ হাসিনার রেজিম চেঞ্জের যে আন্দোলন, সেই আন্দোলনটা করলো। সুতরাং তাদের মধ্যে তো একটা একাট্টা ভাব থাকার কথা। সেই বিএনপি ছাত্রদলই যদি তাদেরকে ধাওয়া করে, দৌড়ানি দেয়, তাহলে বাস্তবতাটা আরও কত কঠিন বাস্তবতা অপেক্ষা করছে যে যাদের বিরুদ্ধে এরা যুদ্ধটা করলো তারা যদি দৌড়ানি দেওয়ার মতো কোনো স্কোপ কোনো দিন ফিরে পায়, তখন অবস্থাটা কি হবে। আমার মনে হয় যে এতটা খারাপ অবস্থা হতো না যদি না জুলাই আন্দোলন পরবর্তীতে তারা নিজেদেরকে বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত না করতেন। চাঁদাবাজি মব সহ নানা ধরনের কর্মকাণ্ড করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার নামে যাচ্ছে তাই পরিস্থিতি তৈরি যদি না করতেন, তাহলে জনগণের সমর্থনটা অন্তত তারা পেতে পারতেন এবং সেটা অব্যাহত থাকতো। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।